নীলিম আহমেদ কয়েকজন শেখ মুজিবকে পিরাপিরি করেছিল বুদ্ধিজীবীদের জন্য আলাদা স্মৃতিসৌধ নির্মাণের জন্য। বিরক্ত হয়ে শেখ সাহেব বললেন, আপা এত বেশি মিনার বানালে ওই সব পিলারে গরু বেঁধে রাখা হবে। আওয়ামী লীগের ৩৩ জনকে ৭১ সালে বহিষ্কার করা হলো কি কারণে? তারা পাকিস্তানের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। আর রাও ফরমান আলী বলতেছেন কি ৮৮ জন টিক্কা খান সরকারের সাথে আনুগত্য স্বীকার করে সরাসরি স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিছেন। মেজর জলিল কি অপরাধ করছিল? একটা সেক্টর কমান্ডার, তাই কেন আপনি অ্যারেস্ট করে রাখলেন ৭১ সালের ডিসেম্বর মাসে? ইন্দিরা গান্ধী ভেবেছিল আওয়ামী লীগ তো শেখ মুজিব আমার পকেটে আছে, আমি যা বলবো তাই করবে, এই দেশটা তো আমার করদ্রাষ্ট্র। কিন্তু এই শিক্ষিত সমাজ যদি বেঁচে থাকে তারা তো আমাদেরকে কোনোদিনই কি করতে দিবে না, বাংলাদেশকে একটা করদ্রাষ্ট্রে পরিণত করতে দিবে না। ১ কোটির গল্প কেন বলেছেন? সারা দুনিয়াকে ১ কোটি মানুষের রিলিফ আনছেন, চুরি করছেন, লুটপাট করছেন। মোটা দাগে ভারতীয়রা এবং আওয়ামী লীগ মিলে এই রিলিফের টাকা লুটপাট করে খাইছে। যখনই আমরা আমাদের আজাদির লড়াইটাকে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে নেই এবং গণ অভ্যুত্থান যে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে একটা লড়াই, একটা জনগণের প্রচণ্ড রকম স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, এইটাকে আনিস ভাইরা মেনে নিতে পারছেন না। ভারতের বিপক্ষে কথা বললেই সবাই ভাবতেছে আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছি। সরকার একটা অথব্য সরকার। আজ পর্যন্ত হাদির যারা গুলি করলেন আমরা সবাই নাম পর্যন্ত মিডিয়ায় বলে দেওয়া হলো, আর তিনি তাকে কি করতে পারলেন না, ধরতে পারলেন না। আমাদের কথা প্রশাসন শুনতেছে না, দেখতে পাচ্ছে আর্মস অ্যামুনিশন আসতেছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে শেখ হাসিনার বিয়ে দিতে চাইছিল, এই কথা সালাউদ্দিন কাদের চৌধুরী নিজে বলছেন। মিথ্যাচার দিয়ে কি রাষ্ট্রাচার হয়, রাষ্ট্র তৈরি হয়? তাহলে শেখ হাসিনা গত 16 বছর মুক্তিযুদ্ধের চেতনার নামে যা যা করছে ঠিক তাই ছিল 6 দফার বিপক্ষে, ৭১-এর যুদ্ধের বিপক্ষে, 70-এর নির্বাচনের বিপক্ষে, 69-এর গণ অভ্যুত্থানের বিপক্ষে। অতএব এই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধকে ছোট করা, হেয় করার চেষ্টা কে করেছে? সবাই হাসিনার কণ্ঠ চেক করে বলেছে এটা তার কনভারসেশন। আমরা সবাই শুনেছি সেটা, যে তিনি হত্যার জন্য হুমকি দিচ্ছেন। পিলখানা গণহত্যার সাথে আমার প্রত্যেকটা বাহিনীকে আন্ডারমাইন করবার জন্য ভারত এবং আওয়ামী লীগ একসাথে মিলে কাজ করেছে কিনা, সেই তর্কগুলো, আলাপগুলো তোলা দরকার। আপনার মনে থাকার কথা, আওয়ামী লীগ যখন সেই তালিকা প্রকাশ করেছে, আওয়ামী লীগের নেতাদের নাম থাকার কারণে কিন্তু সেই তালিকাটা সরকার উইথড্র করে নেয় এবং তার 1 সপ্তাহের ভিতরে দ্বিতীয় তালিকা প্রকাশ করবার কথা ছিল। আওয়ামী লীগ পরবর্তীতে রাজাকারদের তালিকা আর প্রকাশ করে নাই। এখন প্রশ্ন হচ্ছে কেন করলো না, কেন আইডেন্টিফাই করলো না, তাদেরকে ধরলো না কেন? আরো 10 বছর আগে তো আরো বেশি লোক বেঁচে ছিল। প্রশ্ন হচ্ছে এটা রিজলভ করবেন কিভাবে? এটা রিজলভ করবার একটা জায়গা আছে, আপনি একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করে দেন, রাষ্ট্র যাক, প্রত্যেকটা উপজেলা ইউনিয়নে ঘুরে দেখুক কয়জন বেঁচে আছে, কয়জন মারা গেছে, বুদ্ধিজীবী নামক হত্যাকাণ্ড আসলে ঘটেছে কিনা, না এটা রয়ের একটা অপারেশন ছিল, কে করেছে, আমাদের আসলে 1 কোটি লোক সীমান্তের ওই পারে চলে গেছিল কিনা। ভারতীয়রা তা বলে না। ইন্ডিয়ান রাইটাররা লিখেছেন 90,000 থেকে 1 লাখের মতো লোক রেফিউজি ওই পাশে গেছে। তাহলে আপনি 1 কোটির গল্প কেন বলেছেন? সারা দুনিয়াকে 1 কোটি মানুষের রিলিফ আনছেন, চুরি করছেন, লুটপাট করছেন। মোটা দাগে ভারতীয়রা এবং আওয়ামী লীগ মিলে এই রিলিফের টাকা লুটপাট করে খাইছে। কারণ 1 কোটি মানুষের জন্য যে চাল আসবে, 1 লাখের জন্য তো সেই চাল লাগবে না। তাহলে আপনি বাকি টাকা তো বিক্রি করে দিয়েছে। এই রিলিফের চাল কলকাতা বন্দরে খালাস না করে বিক্রি করে দিয়েছে আওয়ামী লীগের আমলে। এইগুলো বাস্তব, চিটাগংয়ে এটা ল্যান্ড করতে দেওয়া হয়নি। 72 থেকে 75-এ যখন দেশে দুর্ভিক্ষ চলছে, এটা কলকাতার বন্দরে খালাস করে বিক্রি করে দিয়েছে আওয়ামী লীগের নেতারা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটা রিজলভ, এটা রেলেভেন্স কতটুকু? আর এই প্রশ্নটা আপনি রিজলভ করতে পারবেন না। এখন আমার দরকার হচ্ছে আজকে স্বাধীনতা নিয়ে প্রশ্ন করা, আজকে সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন করা। আজকে একটি প্রশ্ন আপনি করে রাখি, যে উত্তর দিতে পারবেন, আমরা 1 মিনিট সময় দিব। আজ গতকালকে সন্দীপের একটি অনুষ্ঠানে বলা হলো পাকিস্তান জিন্দাবাদ। এই বিজয়ের মাসের আগের দিনে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান নিয়ে বেশ সমালোচনা ঝড় হচ্ছে বিভিন্ন জায়গায়। আপনি কি মনে করেন এটা কিসের ইঙ্গিত? কেউ কেউ মনে করেন এটা কিসের ইঙ্গিত? পাকিস্তান জিন্দাবাদ কিছু জিন্দাবাদ না। বাংলাদেশে পাগলের অভাব আছে? 100 টাকা দিয়ে তো এই কাজটা করানো যায়। বাংলাদেশে একটা বাউলকে নিয়ে আপনি দাড়ি চুল কেটে দিলেন, মাঝখানে একটা ঘটনা ঘটলো না ময়মনসিংহ না কিশোরগঞ্জে কোথায় একটা বাউলের দাড়ি চুল কেটে দিচ্ছে। বাংলাদেশের সব বাউলের দাড়ি চুল কাটার জন্য এদেশের সব লোক ব্যস্ত হয়ে গেছে, এদেশে আর কোনো কাজ নাই, শুধুমাত্র বাউলদের দাড়ি চুল কাটো। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাউলরা যখন ইসলাম ধর্মকে কটাক্ষ করলো, স্টেজে বসে কোরআনকে কটাক্ষ করলো, তখন কিন্তু সুশীলদের আর কোনো আলাপ নাই। সন্দীপে কে কোথায় পাকিস্তান জিন্দাবাদ, আপনারা ইনভেস্টিগেট করেন, লোকটা কে, ব্যাকগ্রাউন্ড কি, পরিকল্পিতভাবে করলো কিনা বিতর্কটা ইনস্টিগেট করবার জন্য। বাংলাদেশে কোন পন্থী লোক, ইসলামপন্থী লোকরাও তো পাকিস্তান জিন্দাবাদ নামে কোনো স্লোগান দেয় না। তাহলে এইটা কারা করছে এবং কেন এই তর্কটা গুরুত্বপূর্ণ আকারে হাজির হচ্ছে, তাও বিজয়ের মাসে? মনে হচ্ছে যে 1 ডিসেম্বরের আগেই তর্কটা তুলতে হবে।
অথবা এটা একটা অর্কেস্ট্রেটেড ইভেন্ট বলে আমার কাছে মনে হয়েছে। এবং আপনি দেখবেন এই যে একজন পাগল লোককে আপনার পুরা মেরে ফেলছে এই নারায়ণ মানিকগঞ্জ না মুন্সিগঞ্জের দিকে, মূল ঘটনা বাদ দিয়ে মূল ঘটনাটা যেটা প্রকাশ করা হয়েছে আসল বাস্তবতা তো সেটা না। তো এই প্রত্যেকটা ঘটনার পিছনে মনে হচ্ছে পরিকল্পিতভাবে তর্ক উস্কে দেওয়া হচ্ছে এবং তর্কগুলো গণমাধ্যম এমনভাবে কাভার করছে মনে হচ্ছে এটাই মূলধারার তর্ক। বাংলাদেশের সব মানুষ পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া শুরু করেছে, আসলে বাস্তবতা তো সেটা না, কিছুই হয়নি। গণ অভ্যুত্থানের পরে যে কি ঘটেছে তার ব্যাপারে জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে একটা বিস্তারিত 114 পৃষ্ঠার একটা রিপোর্ট দেখে বলা হয়েছে এবং আওয়ামী লীগের 6 সপ্তাহের যে আমলনামা, এই আমলনামার বাইরে তো আরো অনেক আমলনামা আছে। তার ভিতরে 2টা আমলনামা গতকালকে প্রকাশিত হয়েছে যে পিলখানা গণহত্যার সাথে আমার প্রত্যেকটা বাহিনীকে আন্ডারমাইন করবার জন্য ভারত এবং আওয়ামী লীগ একসাথে মিলে কাজ করেছে। এইরকম একটা জাতীয় নিরাপত্তার হুমকি কোনো সংগঠন কোনো দেশে রাজনীতি নির্বাচন করতে পারে না। পৃথিবীর কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এটা অ্যালাউ করা হয় না। এবং আজকে যেহেতু সময় কভার করবে না, পৃথিবীর বহু দেশ আছে, নাৎসিদেরকে ফ্যাসিস্টদেরকে তো ইউরোপ তো গণতান্ত্রিক রাষ্ট্র, কই হিটলারের চিহ্ন পর্যন্ত, হিটলারের একটা ব্যাচ পড়লে আপনাকে জেলে যেতে হবে, আপনি হিটলারকে প্রশংসা করে একটা গান গাইলে পর্যন্ত আপনাকে জেলে যেতে হবে। তো সেখানে গণহত্যার দায়ে অভিযুক্ত দলের নেতারা এবং জাতীয় নিরাপত্তার হুমকি এমন দলগুলো যারা দিল্লির গোলামি করেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আন্ডারমাইন করেছে, তাদের রাজনীতি নির্বাচন করবার কোনো নৈতিক এবং রাজনৈতিক অধিকার নাই, থাকতে পারে না। দেশে বিদেশে আপনার এই বিচার নিয়ে কোনো মহল এখন পর্যন্ত কোনো উদ্বিগ্ন কনসার্ন শো করে নাই। জাতিসংঘ থেকে শুরু করে মানবাধিকার সংগঠনগুলো তাদের একমাত্র কনসার্নের জায়গা হচ্ছে মৃত্যুদণ্ড। এটা ডিফারেন্ট দার্শনিক প্রস্তাবনা, এটা যার যার বিভিন্ন দেশের বিভিন্ন ফরম্যাট আছে, তারা মনে করে যে এই ধরনের থাকবে কি থাকবে না সেটা অন্য আলোচনা। কিন্তু বিচারিক প্রক্রিয়া নিয়ে পৃথিবীতে দেশি বিদেশি কোনো পক্ষ বলে নাই যে এখানে কোনো রকম প্রসিডিউরাল ফেলিওর আছে, আন্তর্জাতিক মান লঙ্ঘিত হয়েছে, অথবা যারা আসামি পক্ষ ছিল তাদের অধিকার লঙ্ঘিত হয়েছে, এমন কোনো দাবিকে উত্থাপন করে নাই, যেটা জামাতে নেতাদের বিচারের সময় সারা পৃথিবী এই ট্রাইব্যুনালের সমালোচনা করেছে। অতএব এটা এবং আমিও তো ন্যায্যত কোনো কিছু দেখতে পাচ্ছি না যে কোথায় এখানে ষড়যন্ত্র হয়েছে। তারা তো অংশগ্রহণও করে নাই। যদি আওয়ামী লীগের প্রতি সাহস থাকতো তারা ফেস করতো। আর এভিডেন্স এত ভিভিড, ডিজিটাল এভিডেন্স তো ফরেনসিক্যালি প্রমাণ করা হয়েছে, বিবিসি, আল জাজিরা সবাই হাসিনার কণ্ঠ চেক করে বলেছে এটা তার কনভারসেশন, আমরা সবাই শুনেছি সেটা, যে তিনি হত্যার জন্য হুমকি দিচ্ছেন। অতএব সেই জায়গাতে তারপরে কেউ দ্বিমত থাকতে পারে, যারা এটার পক্ষে থাকবেন তারা হয়তো এটার পক্ষে কথা বলবেন না, সেটা অন্য ঘটনা। তো সত্য বিএনপি নেতা ফজলুর রহমান তো তিনি আবার এই বিচার, আমার মনে হয় যে ওনাকে নিয়ে আলোচনা করাটা এটা জাস্ট আপনাদের সমালোচনা হবে। মুক্তিযুদ্ধকে ছোট করা, হেয় করার চেষ্টা কে করেছে? বাংলাদেশের পুরো ইতিহাস জুড়ে যদি দেখেন, মুক্তিযুদ্ধকে সবচেয়ে বেশি ছোট করেছে আওয়ামী লীগ, শেখ মুজিব, শেখ হাসিনা, শেখ পরিবার। কি ছিল মুক্তিযুদ্ধের চেতনা? আমরা কেন যুদ্ধ করেছি? 70-এ একটা নির্বাচন হয়েছে, যেই নির্বাচনে আওয়ামী লীগ, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ ভোটে জিতেছে। সো গণতন্ত্রের মূল্যবোধ কি? আপনি তাকে ক্ষমতা দেবেন না দিয়ে কি করলেন? একটা যুদ্ধ চাপিয়ে দিলেন, আমরা যুদ্ধ করতে গেলাম। তাহলে নির্বাচন, 69-এর গণ অভ্যুত্থান, 66-র 6 দফা, 71-এর যুদ্ধ, সবকিছুর মধ্যা চেতনার মূল জায়গাটা ছিল কি? এই রাষ্ট্রটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে। শেখ মুজিব দেশে ফিরে এসে সরকারের দায়িত্ব নিলেন, শপথটা পর্যন্ত পড়েন নাই নিজে, কিন্তু সে সিংহাসনে বসছে, সে কিন্তু রাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন নাই। দ্বিতীয়ত হইল 73-এর নির্বাচনের সময় আওয়ামী লীগ এবং শেখ মুজিব যা বলেছে, 293টা সিট নিচ্ছে, জাসদকে পিটায়া পাটায়া কেন্দ্র থেকে ব্যালট হেলিকপ্টারে করে চুরি করে ঢাকায় না গুইনা নির্বাচন ঘোষণা করছে। বঙ্গভবনে গিয়া বলছে দেশে কোনো বিরোধী দল নাই, শেখ মুজিব বলছে। যেই শেখ মুজিব বিরোধী দলের রাজনীতি করছে, যেই শেখ মুজিব 14 বছর গণতন্ত্রের জন্য লড়াই করে জেল খাটছে, সে 73-এর নির্বাচনের পরে বলতেছে দেশে কোনো বিরোধী দল নাই। সেই শেখ মুজিব বাংলাদেশে 4র্থ সংশোধনী করে বাকশাল জাতীয় দল কায়েম করছে। সেই শেখ মুজিব বাংলাদেশে সকল পত্রিকা গণমাধ্যম নিষিদ্ধ করে দিয়েছে। সেই শেখ মুজিব দেশের সকল রাজনৈতিক দল বিলুপ্ত করে দিয়েছে, ইনক্লুডিং আওয়ামী লীগকে সে বিলুপ্ত করে দিয়েছে। তাহলে যেই কারণে আমরা 6 দফাকে আমাদের মুক্তির দলিল বলেছিলাম, যেই কারণে 69-এ গণ অভ্যুত্থান হইল,
যেই কারণে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগকে 70-এর নির্বাচনে মানুষ ভোট দিল, যেই কারণে আপনার 71-এর যুদ্ধ হইল, লড়াইতে এই তাজউদ্দিনের প্রবাসী সরকার সবাই মিলে যুদ্ধ করলো, তার প্রত্যেকটা ফাউন্ডেশন স্টোনকে এই শেখ পরিবার, শেখ মুজিব, আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে 72 থেকে 75-এ। ঠিক একই জিনিস আপনি গত 16 বছরে দেখেন। মুক্তিযুদ্ধের চেতনা কি জিনিস? একটা রাষ্ট্র গণতান্ত্রিক হবে, এই রাষ্ট্রে স্বাধীন থাকবে, সার্বভৌম থাকবে, অথচ এই আওয়ামী লীগ দিল্লি প্রণব মুখার্জির সাথে মিটিং করে দালালির নির্বাচন করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে 2008-এ ক্ষমতায় আসছে। এই আওয়ামী লীগ 2014-তে একতরফা নির্বাচন করেছে, 18-তে রাতে করেছে, 24-এ দামি নির্বাচন করেছে। জাতীয় পার্টির মতো একটা জাতীয় নিরাপত্তা হুমকি এইরকম একটা দলকে সে বি টিম আকারে কাজ করেছে, যেই দলটা 81-তে হাসিনাকে এনে 82-তে নতুন কু করে দল বানায়া জিয়াউর রহমানকে হত্যা করে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। তাহলে আপনি মুক্তিযুদ্ধের চেতনা কি জিনিস? আপনি অধিকারের লড়াই করেছে, তো শেখ মুজিব করেছে, 14 বছর জেলে ছিল। সেই অধিকারের প্রত্যেকটা ধারা উপধারা লঙ্ঘন করেছে হচ্ছে আওয়ামী লীগ গত 16 বছরে। মুক্তিযুদ্ধের চেতনা কি জিনিস? মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে আপনি রাষ্ট্রে অর্থনৈতিক সাম্য কায়েম করবেন, মানবিক মর্যাদা কায়েম করবেন, সামাজিক সুবিচার ইনসাফ কায়েম করবেন। দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে এই রাষ্ট্রে কোথায় মানবিক মর্যাদা কায়েম হয়েছিল? আমাদের ন্যূনতম মানবিক মর্যাদা ছিল যেই রাষ্ট্রের র্যাব, পুলিশ, ডিবি, এসবি, ডিজিএফআই, এনএসআই রাত 2টার সময় উঠে দেশের নাগরিককে তুলে নিয়ে যায়, 6,500 ক্রস ফায়ার করেছে, হাজার হাজার লাশের এখনো দিশা নাই। সেখানে মুক্তিযুদ্ধের চেতনা মানেটা কি? মুক্তিযুদ্ধের চেতনা মানে হচ্ছে আমার রাষ্ট্রটা সবার হবে। এই মুক্তিযুদ্ধের চেতনা মানে কি $234 বিলিয়ন বিদেশে পাচার করা? এই মুক্তিযুদ্ধের গল্প বলে বলে বাংলাদেশের 80% ভুয়া মুক্তিযোদ্ধা বানাইছে, 30 লাখের গল্প বানাইছে। এই মুক্তিযুদ্ধের চেতনা নামে আমরা শহীদদের একটা তালিকা করি নাই। 6,757 জন শহীদ মুক্তিযোদ্ধা ভাতা নেয়। তাহলে শহীদের 30 লাখের গল্প কতজন আসছে? বীরঙ্গনা 504 জনের তালিকা আছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে। আপনি 2 লাখ বীরঙ্গনার গল্প বলেন কেন? মিথ্যাচার দিয়ে কি রাষ্ট্রাচার হয়, রাষ্ট্র তৈরি হয়? তাহলে শেখ হাসিনা গত 16 বছর মুক্তিযুদ্ধের চেতনার নামে যা করছে ঠিক তাই ছিল 6 দফার বিপক্ষে, 71-এর যুদ্ধের বিপক্ষে, 70-এর নির্বাচনের বিপক্ষে, 69-এর গণ অভ্যুত্থানের বিপক্ষে। অতএব এই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আওয়ামী লীগ। ফুয়াদ আরেকটা বক্তব্য বেশ ভাইরাল হয়েছে, আপনি বলেছেন মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ বা কিংবা শেখ মুজিব কোনো যুদ্ধে অংশ নেননি। বিষয়টা একটু যদি খুলে বলতেন। একটু লম্বা টপিক, এখন আপনি এই আলোচনা ঢুকবেন কিনা বিষয়গুলো দেখেন। 25শে মার্চ যখন গোল টেবিল রাউন্ড টেবিল মিটিং ফেল করলো, সন্ধ্যার পরে ইতিমধ্যে ক্র্যাকডাউনের প্রিপারেশন চলছে। আওয়ামী লীগের নেতারা খবর পেয়ে গেছেন রাতে ক্র্যাকডাউন করবে। তাজউদ্দিন আহমেদের ডায়েরিতে পড়বেন লিখছে, তাজউদ্দিন আহমেদ 32 নম্বরে গেছে, গিয়ে বলতেছে মুজিব ভাই আমরা তো পালাইতে হবে কিছুক্ষণ পরে, তো আপনার একটা বক্তব্য, এবং সে একটা রেকর্ডার নিয়ে গেছে, কাগজ কলম নিয়ে গেছে, যে আপনি একটা বক্তব্য রেকর্ড করে দেন, আমরা তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব, দেশের যুদ্ধকে অর্গানাইজ করতে হলে আপনার একটা বক্তব্য লাগবে। সেটা দিতে অস্বীকার করেছে। এরপর বলছিল ঠিক আছে আপনি কাগজ কলম একটু লিখে দেন, লিখে একটু সাইন করে দেন, আমরা কি পড়বো আপনার পক্ষ থেকে, মানুষকে জানাবো, এটা প্রয়োজন আমিই পড়বো আপনার তরফ থেকে। সে বলতেছে আজকে ক্র্যাকডাউন হবে, আমি এটার বিরুদ্ধে প্রতিবাদ করে দিছি অলরেডি, এগুলো মেনে নেব না। 27 তারিখে হরতালের ডাক দিয়েছি, বাসায় গিয়ে নাকে তেল দিয়ে ঘুমা, 27 তারিখ হরতাল হবে। শেখ মুজিব 25 তারিখে পালানোর আগে সে 27 তারিখে হরতালের কর্মসূচি দিয়েছে। অবশ্যই পালিয়েছে। সে ক্যান্টনমেন্টের সাথে অ্যারেঞ্জমেন্ট করেই পালাইছে। ক্যান্টনমেন্ট থেকে গাড়ি আসছে, তার সুটকেস রেডি করে দিয়েছে তার ওয়াইফ, পুরো বর্ণনা আসছে হিস্ট্রির বইগুলোতে দেখেন। সে আস্তে পালায় চলে গেছে। তো এই হলো শেখ মুজিবের যুদ্ধ। পরবর্তীতে দেখেন তাজউদ্দিন আহমেদের ডায়েরিতে এই কথা লেখা আছে, মুজিব ভাই আপনাকে তো কখনো বলতে পারলাম না যুদ্ধটা আমরা কিভাবে করেছি, কিভাবে অর্গানাইজ করেছি। শেখ মুজিব মুক্তিযুদ্ধের গল্প কোনোদিন 71-এর প্রবাসী সরকারকে ডেকে এনে জিজ্ঞেস করেন নাই, কোনোদিন জানতে চান নাই। বহুবার তাকে বলা হয়েছে, সে কোনোদিন মুজিবনগরে যায় নাই। তাজউদ্দিন আহমেদ বারবার রিকোয়েস্ট করছেন, বহুবার বলা হয়েছে যে আসেন মুজিব ভাই একটু আপনি বৈদ্যনাথ তলাটা দেখে আসেন, আমরা ওই পার থেকে পালায় এসে কিভাবে একটা মঞ্চ করে স্বাধীনতার ঘোষণাপত্র দিলাম, আপনাকে রাষ্ট্রপতি ঘোষণা করলাম, এটা তো আপনাকে দেখতে হবে। কোনোদিন যায় নাই সে সেখানে। অতএব সেই বাস্তবতায় দেখতে হবে যুদ্ধটা কারা অর্গানাইজ করছে। যুদ্ধ অবশ্যই তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে, বাকি যারা পালিয়ে গেছেন ভারতের সহায়তায়, এবং এই ব্যাপারে দ্বিমত আছে যে আমাদের প্রবাসী সরকার করাটা ভারতে ঠিক হয়েছে কিনা।
সেক্টর কমান্ডাররা কিন্তু রাজি ছিলেন না। জেনারেল ওসমানী থেকে সবাই বলেছেন যে আমরা অনেক চিটাগং হিল ট্র্যাক্সে করব। যেমন ফুয়াদ আমরা কিছু আনিস ভাইকে শুরুতে যেটা জিজ্ঞেস করেছি এটা উনি 2 মিনিট হুমকি আকারে নিয়েছেন। আমি যেটা বলেছি যে আপনি দ্বিমত প্রকাশ করার কারণে আপনাকে কেউ হুমকি দিচ্ছে কিনা এটা আমি জানতে চাই, কারণ এটা আমিও প্রতিবাদ করব। তো আনিস ভাইয়ের অলমোস্ট সব কথার সাথে আমার দ্বিমত আছে। একটা দুটা চাঁদাবাজির কথা বলছেন, এটা জেনুইন কথা। ফেব্রুয়ারিতে ভোট হওয়া উচিত, এটার সাথে একমত। আমার দল ফেব্রুয়ারিতে নির্বাচনে যাবে। বাকি অলমোস্ট সব কথাই হচ্ছে আমি আওয়ামী লীগের 16 বছরের বয়ানের একটা রিজেম্বলেন্স দেখলাম আর কি, এবং যেটার সাথে আমি রেসপেক্টফুলি ওনার সাথে দ্বিমত করছি। প্রশ্ন কথা হচ্ছে, দেখবেন যে যখনই আমরা আমাদের আজাদির লড়াইটাকে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে নেই, এবং গণ অভ্যুত্থান যে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে একটা লড়াই, একটা জনগণের মানে প্রচণ্ড রকম স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, এইটাকে আনিস ভাইরা মেনে নিতে পারছেন না। এবং ওনারা দেখবেন একটা অভিযোগ করেন প্রায় যে আমরা এইটাকে 71-এর মুখোমুখি করছি, এটাকে আমরা 47 মনে করতেছি। আপনি আপনি ইন্টারভিউ করেন না? আমি তো গ্রামে গত 1 সপ্তাহ গ্রামে কাটায় আসলাম, আমাদের গ্রামে যাওয়ার জন্য বলছে, কারেক্ট অ্যাডভাইস, রেগুলার যাচ্ছি, এবং ওনাদের থেকে গ্রামে গঞ্জে সাধারণ মানুষ চরে টরে গিয়ে টিয়ে সব জায়গাতে কথাবার্তা বলছি। গ্রামের মানুষদের ভিতরে কি আসলে এই জিনিসগুলো এইভাবে কাজ করে? এভাবে কাজ করে না তো। ওনারা বাংলাদেশকে এইভাবে দেখে না। আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে যেভাবে দেখা হচ্ছে, দেশের মানুষ বাংলাদেশকে এইভাবে দেখেন না। অতএব সেই জায়গাতে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেই 71-কে ছোট করা হয়। শেখ মুজিবের গ্লোরিয়াস পিরিয়ডের কথাও তো বললাম, 14 বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, কিন্তু উনি শেষের জীবনের যে 3.5 বছর যা করেছেন, হিস্টোরিক্যাল রেকর্ড, যে উনি তো এগুলো করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি ওনার আগের মহত্ব শেষ হয়ে গেছে? না, আগের মহত্ব আগের জায়গাতে আছে, কিন্তু শেষে যা ক্ষতি করেছেন রাষ্ট্রের, সেটাও আমাকে বলতে হবে। রাষ্ট্রের দায়টা এরকম, কারণ কোনো রাজনৈতিক নেতাকে আমরা নবী মনে করি না। আপনি তার প্রশংসা করছেন, কিন্তু তার স্বাধীনতায় সে অবদান সেটাই স্বীকার করেন না। তার কি বাকিগুলো কি দরকার নাই? অবদান হচ্ছে যে এটা তো ফ্যাক্টস। আমি তো বইয়ের রেফারেন্স দিলাম, মুক্তিযুদ্ধের প্রধান মানে সংগঠক তাজউদ্দিন আহমেদের লেখা থেকে বললাম। এখন তার লেখা যদি আপনার যাত্রার ডায়েরি মনে হয়, আপনি ছোটবেলায় আপনার চাচার কাছ থেকে কি শুনেছেন, এটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, দ্যাটস ফর দ্য লিসেনার্স এন্ড দ্য ভিউয়ার্স টু। ধন্যবাদ ব্যারিস্টার যেমন ফুয়াদ। আমরা বোধ করছি যে এই লড়াইটাকে এটার সাথে ওটা জাজ করা উচিত না। প্রত্যেকটাই আমার ইতিহাসের গুরুত্বপূর্ণ লড়াই, এবং এই দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইটা আমাদের লড়াইয়ের জায়গা থেকে মেনে নেওয়া দরকার। কেউ বলে নাই, জুলাই অভ্যুত্থানের কোনো ব্যক্তি বলে নাই যে তারা 71-কে ছোট করে দেখতে চায়, তারা 47 অস্বীকার করে, তারা শেখ মুজিবকে অস্বীকার করছে, ভাসানীকে অস্বীকার করছে, কেউ বলছে না। আবার তারা এটাও বলছে না যে অমুকের থেকে বড় নেতা। সব নেতার অবদান যেমন আছে, তার রাজনৈতিক ইতিহাসের ভুলও আছে, দুটোই একসাথে বলতে হবে। আমাদের কথা প্রশাসন শুনতেছে না, দেখতে পাচ্ছে আর্মস অ্যামুনিশন আসতেছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে শেখ হাসিনার বিয়ে পদ্ধতি দিতে চাইছিল, এই কথা সালাউদ্দিন কাদের চৌধুরী নিজে বলছেন। আনকোট করে অনেক কিছুকে ফ্রেম করা যায়। উনি কিন্তু প্রথমেই বলছেন, কথাটা দেখেন, আপনার আগের উত্তরটা আমার একটু দেওয়া উচিত, তারপর সাধারণ ভাইয়ের কথা আসতেছে। সেটা হচ্ছে, আপনি আগে বলছিলেন না ইন্ডিয়া কেন জামাতের সাথে একটা আইডিওলজিক্যালি কিন্তু ইন্ডিয়ার একটা সমস্যা আছে, এবং ইন্ডিয়া কখনো সবসময় জামাত ইসলাম বা ইসলামী দলগুলোকে রাইটিস্ট বলে। এবং সেজন্য দেখবেন যে ইন্ডিয়ার সমস্ত পেপার পত্রিকা টিভিতে খুঁজলে দেখবেন যে বাংলাদেশটা এখন রাইটিস্টের কি হচ্ছে, উদ্ভব হচ্ছে। এই যে তাদের যে কনসেপশন। সেকেন্ডলি একটা কি, 1971-এ বাংলাদেশ জামাত ইসলাম বারবার একটা কথা বলেছিল, আমাদের মুক্তিযুদ্ধটা হতে হবে আমাদের মধ্যে দিয়ে, এবং এই মুক্তিযুদ্ধের স্বাদটা আমাদের পেতে হবে। এই মুক্তিযুদ্ধের স্বাদটা আমরা কিন্তু পাইনি, এটা ভারত কিন্তু ছিনতাই করে নিয়ে গেছে, সেই জন্যই কিন্তু 36শে জুলাই আসছে। দ্বিতীয় যে কথাটা বললেন যে দেখেন, যারা এন্টি ইন্ডিয়ান, সালাউদ্দিন কাদের চৌধুরী এন্টি ইন্ডিয়ান বলে কিন্তু তাকে ফাঁসিতে ঝুলাই দিল, তাই কখনোই ইন্ডিয়ার মধ্যে পায়নি। মানবতা বিরোধী অপরাধ মামলা বলে দিচ্ছে আপনাকে, মানবতা বিরোধী অপরাধ ফজলুল কাদের চৌধুরী সাহেব, ওনার বাবা সেই সময় সবকে, সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে শেখ হাসিনার বিয়ে পদ্ধতি দিতে চাইছিল, এই কথা সালাউদ্দিন কাদের চৌধুরী নিজে বলছেন। আর মানবতা বিরোধী অপরাধের মামলাগুলো সাজানো কি সাজানো না, সেটা অ্যাপিলেট ডিভিশন অলরেডি রায় দিয়ে দিছে। এবং স্কাইপি কেলেঙ্কারির পরে যদি বলা হয় যে এইগুলো মানবতা বিরোধী মানে অপরাধ, তাহলে আর কিছু বলার নাই। এবং সেখানে জামাতের যতগুলো নেতাকে আপনারা ফাঁসি দেওয়া হলো। এবং আরেকটা জিনিস দেখেন, ফাঁসির বাইরে কিভাবে মারলেন ইলিয়াস আলীকে। ইলিয়াস আলীর কি ছিল? ইলিয়াস আলীর একটাই কথা ছিল, সিলেটের ওই বর্ডার দিয়ে তিনি কোনোভাবে অস্ত্র এগুলো আনতে দিচ্ছিল না, তো সে ওইখানে প্রতিবন্ধকতা ছিল, অতএব তাকে তুলে দাও, কারণ তাকে তো আর মানবতা বিরোধী অপরাধে আপনি ফেলতে পারতেছেন না।
সো ইন্ডিয়ার অ্যাসাইনমেন্টটা কি ছিল, যে যারা যারা এই বাংলাদেশকে করদ রাষ্ট্রে পরিণত করার বিরোধিতা করবে তাদেরকে এক্সটিংগুইশ করে দাও। সেজন্য প্রথম ধাপে ছিল জামাত ইসলাম। এবং এইটার কেন এটা কি জামাতকে আসলে যুদ্ধের বিরোধিতা ছিল, বিরোধী আচ্ছা, ছিল? এবার আপনাকে বলি, জামাত ইসলাম বাংলাদেশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটা বিরোধিতা, রাজনৈতিকভাবে যে বিরোধিতা করছিল এই বিষয়ে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই, কিন্তু এটা ছিল রাজনৈতিক ভুল। কিন্তু আজকে 53 বছর পরে এসে দেখা যাচ্ছে যে না, শেখ সাহেব এবং হাসিনার যুদ্ধের উদ্দেশ্য ছিল এ দেশটাকে ইন্ডিয়ার করদ রাজ্যে পরিণত করা। কিন্তু তারপর আমি বলবো যে জামাতে ইসলাম যখন পাকিস্তান আর্মি এদেশের সাধারণ মানুষের উপরে ব্রুটাল আক্রমণ শুরু করলো, তখন জামাত ইসলামের ওই স্ট্যান্ডিং নেওয়াটা উচিত হয়নি। এটা তাদের রাজনৈতিক ভুল। ভুল আর অপরাধের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনি কিন্তু বিচার করছেন 73 সালে, সেখানে দেখেন যে কতজন আওয়ামী লীগ, শেখ সাহেবের নিজের চাচা রাজাকার হিসাবে তাকেও বিচারের আওতায় নিয়ে আসা হলো। আপনি রাশেদ খান মেননের বাবাকে নিয়ে আসা হলো, কাকে নিয়ে আসা হয়নি। এবং তাকে যদি আমি আপনাকে একটা পরিসংখ্যান বলি, যে পরিসংখ্যানটা দেখেন যে ইউ উইল বি অ্যামেজড যে জামাত ইসলাম, আচ্ছা তখন বৃহৎ দল জামাত ইসলাম না, তখন বৃহৎ দলকে মুসলিম লীগ। এবং একটা দেখেন, আমি বলে দিই, যখন মন্ত্রিসভা গঠন করা হলো, এই মন্ত্রিসভাটা ছিল তো মালেক সাহেবের মন্ত্রিসভা। মালেক সাহেবের মন্ত্রিসভায় ডক্টর আব্দুল মোতালেব মালেক মুসলিম লীগ, আবুল কাসেম মুসলিম লীগ, নেওয়াজ আহমেদ মুসলিম, এটা কিন্তু 71 সালে যে সরকার গঠন করলো টিক্কা খানের সময়। মুজিবুর রহমান মুসলিম লীগ, ওবায়দুল মজুমদার আওয়ামী লীগ, শামসুল হক আওয়ামী লীগ, ওংসাংপ্রু চৌধুরী আওয়ামী লীগ, এস এম সোলাইমান কৃষক শ্রমিক পার্টি, মৌলানা মোহাম্মদ ইসাক নিজামে ইসলাম, জসিমউদ্দিন সরকার পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, এ কে এম মোশাররফ পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, এ কে এম ইউসুফ পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, আব্বাস আলী খান জামাত ইসলাম। কারা? এরা হচ্ছে সব মিনিস্টার। 71 সালে যে ক্যাবিনেট ছিল, সে ক্যাবিনেটের 14 জনের মধ্যে 5 জন মুসলিম লীগের, 3 জন আওয়ামী লীগের, 3 জন পাকিস্তান ডেমোক্রেটিক লীগের, 1 জন জামাত ইসলামের। তাহলে এবং ওই যে পরিসংখ্যানটা আপনাকে দিতে চাইলাম, 2019 সালে যখন শেখ হাসিনা ইয়াটা তৈরি করলেন, কি তৈরি করলেন, যে রাজাকারের তালিকাটা তৈরি করলেন, সেই তালিকাটায় দেখেন যে কে কতজন ছিল। আমি আপনাকে এখন আচ্ছা এই দেখেন, এই তালিকাটা 15 ডিসেম্বর 2019 সালে আওয়ামী লীগ কর্তৃক তৈরি। আওয়ামী লীগের মধ্যে রাজাকার ছিল 8060 জন। বিএনপি আওয়ামী লীগের না বলা হচ্ছিল নাকি? এটা দেখেন, এটা তো পেপারের। আচ্ছা। এবং বিএনপির মধ্যে 1024 জন, অন্যান্য 879 জন, জামাত 37 জন। আমি এখন ওই জায়গাতে না, আপনাকে ইন্টারপ্রিটেশনটা এইভাবে দিতে হবে। সেটা হচ্ছে আপনি কেন এই 53 বছরে একটা ইস্যুকে জিয়ে রাখছেন কেন? দেশকে যদি ভাগ করেন, এটা তো ব্রিটিশ নীতি, ভাগ করে এবং শাসন করে। ভাগ করলে আপনার যদি শাসন করাটা কি হয়, উপকার হয়। আপনি কেন আপনি সেই সময় কোলাবরেটর এক দিয়ে যদি জামাত ইসলাম অপরাধ করে থাকতো, তার আপনি বিচার করতেন। আপনি এই 17 বছর তো সময় পাইলেন, আপনি তো অনেকের বিচার করলেন না। তো জামাত ইসলাম যদি ওই সময় যদি সত্যি মানবতা বিরোধী অন্যায় করে থাকতো, তাহলে তার আপনি বিচার করতেন। আপনি তো বিচার করেননি। আর যতক্ষণ কাউকে বিচার না করবেন, তাই কি অপরাধী বলা যাবে? প্রিজাম্পশনটা কি? এভরিওয়ান ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। তাহলে আপনি গিল্ট তো প্রমাণ করতে হবে। এবং আমি আপনাকে এই ডকুমেন্ট সব থেকে দেখালে, এখন মিথ্যাচার করা হচ্ছে মুক্তিযুদ্ধকে নিয়ে। এদেশের সবাই মিলে আমরা, এবং এটা কোথায় পাওয়া গেছে জানেন? এম আর আক্তার মুকুলের বই থেকে। এম আর আক্তার মুকুলের যে চরমপত্র বই, সেই বই 330 নম্বর পাতায় দেওয়া আছে। আর সাধারণ ভাইয়ের কথাটা কেন বললাম, সাধারণ ভাই বলছে কি, বর্ডার দিয়ে কি আসতেছে? অস্ত্র আসতেছে, এবং বর্ডার দিয়ে টাকা আসতেছে। এই যে আপার সাথে আমাদের কেন আছে? তারেক জিয়ার জীবন হুমকি কার জন্য? ইন্ডিয়ার জন্য। আমাদের নির্বাচন যদি আপনি বলেন অনিশ্চিত, কার জন্য? ইন্ডিয়ার জন্য। এবং এগুলো সবই করতে চাবে কে? আওয়ামী লীগ এবং ইন্ডিয়া। দেখেন এই মানে এগুলো কথা বললে বাসপুরা না, আগুন সন্ত্রাস, এগুলো তো আওয়ামী লীগের দ্বারাই তৈরি। আজকে যখন আপনি এই জিনিসগুলো দেখতেছেন, তখন সাধারণ সাহেব কি বলতেছে যে আমাদের কথা প্রশাসন শুনতেছে না, দেখতে পাচ্ছে আর্মস অ্যামুনিশন আসতেছে। তার মানে আপনি যে প্রথমে যেটা বললেন জামাতে ইসলামের লোকজন প্রশাসনে বসে আছে, তাহলে তো সাধারণ ভাইয়ের মতো লোক এ কথা বলে না। তবে তারও একটা জিনিস বলে, সে যেহেতু রাজনৈতিক নেতা, ওই বক্তব্যটা তো উনি দিয়েছেন যে জামায়াত প্রশাসনের আমাদের কথা উঠতে হবে। কি জন্য বললো? আপনি ওই প্রথমটুকু তো দিতে হবে। যখন সে বললো ইন্ডিয়া থেকে টাকা এবং অস্ত্র আসতেছে, আমাদের শুনতে চাচ্ছে না, তো আমাদের কথা শুনতে হবে। এই আমাদের, এটা কিন্তু রূপক সেন্সে বলছে, মানে কি এই সরকারটা, হ্যাঁ এই সরকারটা তো আমাদের সবার না, এই অভ্যুত্থানের সরকার না। তাহলে আমাদের কথা যদি শোনে, তাকে শোকজ করলেন তাহলে না, এটা একটা জিনিস। ওনার পরের অংশটুকু দেখেন, ওই যে বলছে পুলিশ আগে পিছিয়ে যেতে হবে।
তার মতো রাজনীতিবিদ সরল আপা যেমন আমরা এরকম জায়গায় সব কথা কি সবসময় বলতে পারবো? যেটা অফলাইন আমরা বলতে পারি সেটা কি রাজনৈতিক নেতা হলে বলা যাবে? তো ভাইয়ের যে পরের অংশটুকুন, যেটা পুলিশ আগে থাকতে হবে পিছনে থাকতে, এটা যতই রূপক করতে বলছে যে ইলেকশন যদি তুমি করতে চাও তাহলে পুলিশকে এরকম স্ট্যান্ডিং এ আসতে হবে, নাহলে তুমি ফ্রি ফেয়ার ইলেকশন করতে পারবে না। জামাত সেজন্য শোকজ দিছে, সে তার রিপ্লাই দিবেন। এই শোকজ দেওয়ার এই যে বিধানটা কি জন্য, যে তোমার এই বক্তব্য কি জন্য তুমি দিলা, কিসের পরিপ্রেক্ষিতে, সে শোকজ দেন যাতে পরিষ্কার হয়ে যায়। মুক্তিযুদ্ধ চারু মজুমদার বইটা লিখছেন নেসার আহমেদ। নেসার আহমেদ তার বইয়ে বলতেছেন যে দেখেন আমাদেরকে 16ই ডিসেম্বর বাংলাদেশকে একবারে সব জায়গায় এলাকা স্বাধীন হয়েছে না, স্বাধীন হওয়া শুরু হয়ে গেছে কিন্তু অক্টোবর থেকে বিভিন্ন জায়গায় সেগমেন্ট করে স্বাধীন হওয়া শুরু হয়েছে। এবং আপনি একটা জিনিস দেখবেন যে কখনো ওই পাকিস্তান বাহিনী এই 30,000 সৈন্য সারা বাংলাদেশের সমস্ত জায়গা কভার করেছিল এটা না। তাহলে আপনি এপ্রিল মাসে বৈদ্যনাথ তলায় আপনি যে বিএসএফ নিয়ে এসে যে শপথ নিলেন, তাহলে তো আপনি সেটা পারতেন না। তাহলে 16ই ডিসেম্বরের আগে যেসব অঞ্চল স্বাধীন হয়ে গেল সেসব অঞ্চলে তাহলে আলবদররা কোথায় গেল? এই জন্যে এই বইটার কথা বললাম। এই বইটা বলতেছে 14 তারিখে ঢাকা শহরেও কোনো কে ছিল না, কোনো আলবদর রাজাকার কিছু ছিল না। এবং আরেকটা জিনিস আপনাকে বলি, আপনারা হয়তো সবাই জানেন ববিতা কে ছিল। ববিতা হচ্ছে জহির রায়হান সাহেবের শালী। ববিতা আনন্দ ভুবন পত্রিকায় 1997 সালে 16ই মার্চ একটা সাক্ষাৎকার দিলেন। সাক্ষাৎকারে একটু অংশ খালি পড়ে শোনাই। জহির ভাই বাসায় কাউকে কিছু না বলে মিরপুর গেলেন, তার সাথে ছিল একজন ভারতীয় ব্রিগেডিয়ার। সেই ব্রিগেডিয়ার রাতে আমাদের বাসায় ডিনার করার কথা ছিল। সন্ধ্যার সময় ব্রিগেডিয়ার সাহেব আমাদের গ্যান্ডেরের বাসায় ফোন করে বললেন ডিনার খাওয়া হবে না, কেননা জহির রায়হানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বলে তিনি ফোন কেটে দিলেন। ববিতা তো জীবিত, ববিতা জীবিত। আচ্ছা, সুমিতা দেবী, জহির রায়হানের ঘটনাটা তো 72 30 জানুয়ারি আমি বল 14ই ডিসেম্বর কথা তো বাদ দিলাম, তখনও আপনার কথা। আমি একটু আগে যখন বললাম হাদির কথা, যে আজকে আমাদেরকে দেখেন, আমি প্রথম টক শোয়ে গেছিলাম। না, আমি যে শাহরিয়ার ভাই, আমি একটা বলি, রাজাকার আলবদর আল শামসা কি তাহলে এই হত্যার সাথে জড়িত ছিল না? এটাই কি বলতে আমি বলতে চাই যে শেখ মুজিবুর রহমানকে, ওই জন্য বললাম যে দুইটা অংশ পড়ে শোনায়, তাহলে আপনারা নিজেরাই বলবেন যে কেন আমি বলতেছি যে এই কাজগুলো করছে ভারত। এখানে পাকিস্তানের এর সাথে জড়িত হওয়ার কোনো কারণ ছিল না। এবং এইখানে ওই নীলিমা ইব্রাহিম শেখ সাহেবকে বলতেছে, নীলিমা ইব্রাহিম কয়েকজন শেখ মুজিবকে পিরাপিরি করেছিল বুদ্ধিজীবীদের জন্য আলাদা স্মৃতিসৌধ নির্মাণের জন্য। বিরক্ত হয়ে শেখ সাহেব বললেন, আপা এত বেশি মিনার বানালে ওই সব পিলারে গরু বেঁধে রাখা হবে। উনি বলতেছে নীলিমা ইব্রাহিমরা যে বুদ্ধিজীবীরা যারা মারা গেছে তাদের জন্য পিলার করেন, আর শেখ সাহেব বিরক্ত হয়ে বলতেছে এত পিলার করেন না, ওখানে গরু বেঁধে রাখা হবে। তাহলে শেখ সাহেব যদি জানতোই, আজকে তার মানে জন্ম শতবার্ষিকী অনুদায় হাজার কোটি টাকা আপনি খরচ করলেন, আজকে যদি আমার, তাহলে আপনি 72 থেকে 75 কলাবরেটর একে সবার বিচার করলেন, আপনি ইনকোয়ারি রিপোর্টটা কেন প্রকাশ করতে দিলেন না যে বুদ্ধিজীবীদেরকে কারা হত্যা করছে? গত 17 বছরে শেখ হাসিনা কেন এইটা বের করলেন না? জান আপনি, আর শহীদুল্লাহ কায়সার ছেলে কি বলছে যে আমার বাবাকে পাকিস্তানিরা হত্যা করেনি, বলছে তো। শমী কায়সার তো বলেনি না, আমার শমী কায়সার কি, দুই ভাই বোনের মধ্যে তো বাটোয়ারা মামলা সবসময় হয়, ভাই বোনের জমি জমার মধ্যে। শমী কায়সার এমপি হতে পারছে ওই জন্য বলেনি, আর একজন হয়তো সৎ সেজন্য এমপি হয়নি। আপনাকে যে কথাটা হাদির ভাইয়ের কাছ থেকে নিয়ে আসলাম, আমরা যে কথাটা তো আপনাকে বলতে, জাহিদ ভাই একদিন বলছিল ইসলামী বিদ্বেষী কথা বললে আমাদের জীবন কি হয়ে যায়, বিপন্ন হয়ে যায়। আমি বলে দিচ্ছি, জাহিদ ভাইয়ের টকশো সারাদিনে 4-5টা করে বেড়াচ্ছে, তাদের জীবন কোথাও বিপন্ন হয়নি। বিপন্ন হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে আমাদের জীবন বিপন্ন হচ্ছে। ঠিক একই জিনিস 72 সালে। আপনি একটা জিনিস বলি, শহীদুল্লাহ কায়সার, জহির রায়হান, যত প্রফেসর ছিল বিশ্ববিদ্যালয়ে, তারা ছিল সবাই সমাজতান্ত্রিক মনা। তারা এদেশে একটা সমাজতন্ত্র কায়েম করতে চাইছিল, যেটা সিপিএম ওপারে করছে। সেই সমাজতন্ত্র কায়েম করতে চাইছিল, সেটা ইন্দিরা গান্ধী কখনোই করতে দিতে চায়নি। ইন্দিরা গান্ধী ভেবেছিল আওয়ামী লীগ তো শেখ মুজিব আমার পকেটে আছে, আমি যা বলবো তাই করবে, এই দেশটা তো আমার করদ রাষ্ট্র। কিন্তু এই শিক্ষিত সমাজ যদি বেঁচে থাকে, তারা তো আমাদেরকে কোনোদিনই কি করতে দিবে না, বাংলাদেশকে একটা করদ রাষ্ট্রে পরিণত করতে দিবে না। সেই থিম থেকেই তারা সেদিন এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে। এবং আমি আপনাকে, আপনার মাধ্যমে সমস্ত মানুষকে বলি, নির্মল সেনের আমার জবানবন্দি বইটা পড়েন। সেখানে নির্মল সেন
নির্মল সেন বলতেছে এই হত্যাকাণ্ডের সহিত ভারত জড়িত। মেজর জলিল কি অপরাধ করছিল? একটা সেক্টর কমান্ডার, তাকে কেন আপনি অ্যারেস্ট করে রাখলেন 71 সালের ডিসেম্বর মাসে? তাকে কেন আপনি অ্যারেস্ট করে রাখলেন? ভারত কেন অ্যারেস্ট করলো? সো আজকে যেটা সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলাম, সত্য এখন বের হয়ে আসতেছে। সেই সত্যটা কি? ভারতের বিপক্ষে কথা বললেই সবাই ভাবতেছে আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছি। না, মুক্তিযুদ্ধ আমাদের সম্মানিত জায়গায়, কিন্তু প্রকৃত সত্যটা জানতে হবে। আমাদেরকে আজকে আমার বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে ভারত। কি কারণে হত্যা করছে? যে একই কারণে আজকে হাদিকে হত্যা করা চেষ্টা করা হচ্ছে। এটাও তো মানুষ বলছে জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, এখন সুযোগ পেয়েছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, তারা আবার সোচ্চার হয়েছে। বিষয়টা এমনও তো আসছে কথাগুলো। কথা আপনাকে একটা জিনিস বলে দিই, এটা নিয়ে আসছি। জনাব শফিক আহমেদ আইনমন্ত্রী ছিলেন। শফিক আহমেদ সাহেবকে চেনেন, তার ওয়াইফ ছাত্র ইউনিয়ন করতো। উনি আওয়ামী লীগের সময় 93 সালে আইনমন্ত্রী হলেন। উনি কি বলতেছেন দেখেন, আওয়ামী লীগের 33 জনকে 71 সালে বহিষ্কার করা হলো কি কারণে? তারা পাকিস্তানের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। আর রাও ফরমান আলী বলতেছেন কি 88 জন টিক্কা খান সরকারের সাথে আনুগত্য স্বীকার করে সরাসরি স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিছেন। আচ্ছা, শেষ হয়তো কোনো এমপি জামাতের ছিল না। আছেন 14 জন। 14 জনের মধ্যে 5 জন মুসলিম লীগের, 3 জন আওয়ামী লীগের, ওবায়দুল মজুমদার, শামসুল হক, অংশান প্রু চৌধুরী। আর জামাত ইসলামের দেখেন এ কে এম ইউসুফ সাহেব তখন করতে হচ্ছে পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, পরে জামাত ইসলাম আছে আব্বাস আলী খান। আপনি কিভাবে বলতেছেন? এই যে আমরা যে ন্যারেটিভটা, মিথ্যা ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছি, কেন আপনি কেন ইসলামকে কনস্টিটিউশন থেকে বাদ দিয়ে ধর্ম নিরপেক্ষতার সমাজতন্ত্রে নিয়ে আসলেন? সেটা তো আপনার এলএফতে ছিল না। তা আপনি ভারত যে প্রোডাক্ট, যে কথাটা বলছে, কেন আমি একটু আগে আনিস আলমগীরের কথাটা বললাম, ভারত যে কথাটা এখানে বলতে পারছে না, সেটাই তো আপনি মিডিয়ায় কি করতেছেন? এই লোকগুলোকে দিচ্ছেন। আর এই অথব্য, আমি আবারও বলতেছি, এই অথব্য সরকারের, ইউনূস সরকার একটা অথব্য সরকার। আজ পর্যন্ত হাদির যারা গুলি করলেন, আমরা সবাই নাম পর্যন্ত মিডিয়ায় বলে দেওয়া হলো, আর তিনি তাকে কি করতে পারলেন না? ধরতে পারলেন না। এই উপদেষ্টাদের আর এই পদে থাকার এই 3 জনের স্বরাষ্ট্র আইন এবং পররাষ্ট্র কোন রূপ অধিকার নেই। তাদের এখনই উচিত, এই জনগণ তাদেরকে বসাইছে, জনগণকে সমর্থন করে